ক্ষেত্র অংশ কিংবা ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে না ততক্ষণ অব্দি সেখানে সেনা শাসন এবং গণহত্যা বন্ধ করতে হবে। তাহলে এই আন্দোলন আমাদের জারি থাকবে। আর সেখানে যারা আমাদের ভাই বোন, আমাদের জাতি ভাই, বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, দীঘিনালা, পানছড়ি পার্বত্য এলাকাতে যত সংখ্যক আমাদের ভাই বন্ধু রয়েছে, আমি ওদের উদ্দেশ্যে আওয়াজ তুলছি এখানে। আমাদের আজকের এই প্রচার দল থেকে আগামী দিন আপনারা যদি খণ্ডিত না হয়ে একত্র হয়ে যদি আপনারা কাজ করেন, তাহলে আমরা আপনাদের পিছনে আছি। যদি আমরা আপনার নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, আবারও সংবাদ শিরোনামে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি অবহেলিত স্থান বলা যায়। দেশ যখন 1971-এ স্বাধীন হলো বাংলাদেশ ভারতের পূর্ণ সহযোগিতায়, তারপর থেকে যে সরকার এসছে, বিভিন্ন সরকারের সময় কিন্তু বিভিন্নভাবে সংখ্যালঘুদের উপরে ওই দেশে বসবাসরত সংখ্যালঘু যারা, পার্বত্য চট্টগ্রাম হোক, হিন্দু সম্প্রদায়ের মানুষ হোক, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ হোক, উপজাতি সম্প্রদায়ের মানুষ হোক, অত্যাচার কিন্তু চলেই এসেছে, কখনো কম কখনো বেশি। এই রকম যে বৈষম্য বা বৈপরীত্য চলছিল, তার একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল। আমরা প্রথম একটা বৈষম্য বিরোধী আন্দোলন দেখেছিলাম সংখ্যালঘু সম্প্রদায়ের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছি না, সংখ্যালঘু সমাজের প্রতি যে দেশের ভাবনা চিন্তা, তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে বিবেচনা করা, তার বিরুদ্ধে শ্রী চিন্ময় কৃষ্ণ প্রভুর নেতৃত্বে যে সনাতনী জাগরণ ঘটেছিল, যে র্যালি, ঢাকা অবরুদ্ধ হয়ে গেছিল এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সভা সমিতি আমরা দেখেছিলাম, তা এক কথা ছিল অনবদ্য। কিন্তু সরকারের দমনপূর্ণ নীতি, এই 19 সরকার, ইনি শান্তিতে নোবেল জয়ী, কিন্তু কোনো কাজটাই শান্তিতে হচ্ছে বলে মনে হচ্ছে না। তিনি এখন সম্পূর্ণ মৌলবাদীদের দ্বারা পরিচালিত হচ্ছেন। তার গদি বাঁচানোর জন্য, তার চেয়ার বাঁচানোর জন্য তিনি এই ধরনের আচরণ করেই চলেছেন। অদ্ভুত লাগে যে একজন শান্তির নোবেল জয়ীর কাছ থেকে বাংলাদেশ কত অশান্তির বাংলাদেশ উপহার পেয়েছে, এতটুকু ওনার ভ্রুক্ষেপ নেই। উনি শেখ হাসিনার সঙ্গে ওনার দ্বৈরথ থাকতে পারে, কিন্তু দেশবাসীর সঙ্গে তো নয়। তবে উনি শাসন ক্ষমতায় আসার পরে কি কারণে এত সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন, আপনি বাংলাদেশে যদি দেখেন, আমরা যদি লক্ষ্য করি, লাশ, খুন, ধর্ষণ, এটা কন্টিনিউ চলছে। এটা একটা সাধারণ ঘটনা। যারা অপরাধ করছে তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিমা ভাঙচুর করা হচ্ছে। এই দুর্গোৎসবে অসুরের দাড়ি গোপ চুল থাকার জন্য সেই অসুরের চুল কাটতে বাধ্য করা হয়েছে, বাধ্য করতে। কারণ অসুরের চুল, দাড়ি গোপ এগুলো রাখলে সে একটা ভিন্ন রূপ পাচ্ছে, সেই রূপেও আপত্তি। মণ্ডপে গিয়ে চাপ দিয়ে, মৌলবাদীরা চাপ দিয়ে অসুরের গোপ কেটেছে, দাড়ি কেটেছে। যে প্রতিমা একবার পুরোহিতের দ্বারা, ওই মাতৃমূর্তি যখন দেবতার রূপ পেয়ে যায়, তখন কিন্তু কোনোক্ষণই তাকে পরিবর্তন বা বদলানো যায় না। তা সত্ত্বেও বাংলাদেশে করতে হয়েছে। অত্যাচারটা কোন সীমায় দেখুন। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো নিশ্চয়তা নেই। পার্বত্য চট্টগ্রাম যে এলাকাটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা এখন, যেটা আমরা করতে চলেছি, এই যে যিনি আন্দোলন নেতৃত্ব দিচ্ছেন, তার যে বক্তব্য তিনি দিচ্ছেন, যে বৈষম্য, যেভাবে দমন পীড়ন, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, লুটপাট চালানো, খুন, ধর্ষণ, অপহরণ, কোনোটাই বাদ নেই। বাংলাদেশে এখন কোনোটাই নিশ্চয়তা নেই। একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের যে ওখানে বসবাস রয়েছে, তাদের জীবন, সম্পত্তি, মাল, কোনো ধরনের নিরাপত্তা নেই। তারা এক প্রকার দয়ায় বেঁচে আছেন, এইরকম একটা কিন্তু সিচুয়েশন চলছে।
এবারে পার্বত্য চট্টগ্রামে একটু আসছি কথাতে। এই এলাকাটি ত্রিপুরা জনজাতি এবং ভারতের বিভিন্ন যে জনজাতিগুলো বসবাস করে উত্তর পূর্ব স্টেটে, তার কিছু কিছু অংশ কিন্তু পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। সেই সঙ্গে এই পার্বত্য জনজাতি ত্রিপুরী সম্প্রদায়ের কিছু মানুষ, তারা কিন্তু বাংলাদেশ চট্টগ্রামে বাংলাদেশের নাগরিক হিসেবে বসবাস করে। সেই জায়গাতে এই মৌলবাদীরা আলাদা একটা প্ল্যান তৈরি করে তারা কি করলো, চট্টগ্রামে মুসলিম বসতি স্থাপন করার চেষ্টা করলো। ওই জায়গাগুলোতে আস্তে আস্তে করে মুসলিম জনগোষ্ঠীর মানুষকে বসিয়ে তাদের দোকানপাট, তাদের ওখানে জনবসতি গড়ার চেষ্টা করছে, যাতে ওর জনসংখ্যার সঙ্গে উপজাতিদের জনসংখ্যার সঙ্গে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের যে জনগোষ্ঠী তাদের সংখ্যাটাকে একটা সমতুল্য জায়গায় নিয়ে যাওয়া যায়। তবেই কিন্তু এক সময় এই পার্বত্য চট্টগ্রাম এলাকায় কিন্তু এক প্রকার চাপ তৈরি করা যাবে ওই জনগোষ্ঠীর উপরে, তাতে একদিন ওদেরকে বিতাড়ন করা যাবে। কিন্তু প্রথম থেকে বাংলাদেশের জন্ম থেকে এই পার্বত্য চট্টগ্রামে খুব সীমিত অল্প 2-4টে মুসলিম সম্প্রদায়ের মানুষের বসতি ছাড়া সমস্তটাই ছিল জনজাতি উপজাতিদের দখলে। তাদের ভূমি, তাদের ব্যবসায়ী স্থল, তাদের কৃষিকাজের জায়গা, তাদের অর্থনৈতিক বিকাশ, তাদের সড়ক ব্যবস্থা প্রতিটি ছিল তাদেরই নিয়ন্ত্রণে, তারাই সেখানে বসবাস করত। কিন্তু আস্তে আস্তে করে স্ট্র্যাটেজির পরিবর্তন ঘটাচ্ছে বাংলাদেশে এই মৌলবাদীদের সম্প্রদায়। তারা বিভিন্ন সরকারের সময় কোনো সরকার মৌলবাদীদেরকে কঠোর হাতে দমন করেছে, আর কোনো সরকার মৌলবাদীদেরকে লালন পালন করেছে। তখনই তারা সেই সরকারের সহযোগিতায় বিভিন্ন জায়গায় ঢুকে পার্বত্য চট্টগ্রামে কিন্তু কভার করার চেষ্টা করেছে। এখন তারা কি বলছে যে আমরা ভারতের সঙ্গে যুক্ত হতে চাই। কেন? যে অত্যাচার নিপীড়নের উপরে নির্ভর করে তারা এখন বলছে আমরা ভারতের একটি অঙ্গরাজ্য হিসাবে পার্বত্য চট্টগ্রাম যুক্ত হতে চায়, তাদের সে সুযোগ দেওয়া হোক। যতক্ষণ না পার্বত্য চট্টগ্রামকে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য হিসাবে ঘোষণা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশ যেন ওখানে দমন পীড়ন কোনো কাজ না করে। পরিষ্কার ঘোষণা, লাখো লাখো মানুষের জমায়েত। তবে ভারতবর্ষের দম আছে বোঝা যায়। ভারতবর্ষ যদি মনে করতো যে বিস্তারবাদী নীতি নিত, তবে 1971-এ যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল তখন বাংলাদেশের কিছু কিছু এলাকা দখল করে নিত। কিন্তু ভারতবর্ষ বিস্তারবাদী বিশ্বাসী নয়। ভারতবর্ষ প্রতিবেশী ক্ষুদ্র হোক শক্তিশালী হোক যাই হোক, তাদেরকে সবাইকে নিয়ে একসঙ্গে চলতে চায়। আর বাংলাদেশের যে যারা প্রাক্তন সেনাবাহিনী কর্তারা, তারা বলছিলেন না যে আমরা দখল করে নেব কলকাতা। দম আছে? পারবেন? ভারত চাইলে চট্টগ্রামকে এখনই দখল করতে পারে, কিন্তু ভারত বিস্তারবাদে বিশ্বাসী নয়। বিস্তারবাদে ভারতবর্ষ বিশ্বাসী নয়। ভারতবর্ষ স্বতন্ত্র দেশ, সার্বভৌম দেশ, শান্তিকামী দেশ, সেই স্ট্যান্ড ভারতবর্ষ বজায় রাখতে চায়। কিন্তু যেখানে শিক্ষা, সংস্কৃতি, ভাষা, প্রতিটি সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে অভূতপূর্ব মিল রয়েছে, সেখানে যদি তারা অত্যাচারিত হয় ভারতবর্ষের পক্ষে কতটা সহ্য করা সম্ভব, এটাও কিন্তু আমাদের ভাবাচ্ছে যে কতটা সম্ভব ভারতবর্ষের পক্ষে এই এত অত্যাচার সহ্য করে, ওই সব জনগোষ্ঠীর উপরে অত্যাচার সহ্য করে ভারত চুপ করে থাকবে। আর ল্যান্ডলক যেটা বলছেন 7 সিস্টার্স, সেই 7 সিস্টার্স কিন্তু ল্যান্ডলক অবস্থায় রয়েছে, যেন ইউনিস বাড়াবাড়ি না করে। যে আমাদের এই 7 সিস্টার্সে কোনো কিন্তু সমুদ্র নেই, সমুদ্র থেকে অনেক দূরে রয়েছে। শিলিগুড়ি করিডোর, যেটা চিকেন নেক বলা হয়, সেই চিকেন নেক দিয়ে কিন্তু যাতায়াতটা হয় উত্তর পূর্ব ভারতে। এই পার্বত্য চট্টগ্রামে যে অবস্থান সেটা ত্রিপুরার পাশে, এবং পার্বত্য চট্টগ্রামের পাশ থেকে কিন্তু বঙ্গোপসাগর রয়েছে। এটা বাংলাদেশে ভুলে গেলে চলবে না। ভারতবর্ষ চাইলে কিন্তু সেটা দখল করে নিতে পারে, ভারতবর্ষের দম দেখাতে পারে ভারতবর্ষ। একদিকে মায়ানমার, একদিকে ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড এবং পার্বত্য চট্টগ্রাম, সেখান দিয়েও ভারতবর্ষ রাস্তা তৈরি বানিয়ে বঙ্গোপসাগরের সঙ্গে যোগাযোগ করতে পারে, এবং ল্যান্ডলকের যে চিন্তা ভাবনা সেটা চিরতরে বন্ধ করে দিতে পারে ভারতবর্ষ। তাই ভারতবর্ষকে আর খেপিও না, ওখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার মর্যাদা সবকিছু সঠিকভাবে
বজায় থাকে। নাহলে ভারতবর্ষের পক্ষে আগামী দিনে এইরকম ভাবনা বা চুপ করে বসে থাকা কখনোই সম্ভব নয়। আজকের প্রতিবেদন দর্শক এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।